গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে কাতারকে যুক্ত করার ইঙ্গিত ট্রাম্পের। দোহায় আল থানির সঙ্গে বৈঠক। যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও উপত্যকায় ইসরায়েলি হামলা। মালয়েশিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলন শুরু, যোগ দিয়েছেন জোটের নেতারা। এজেন্ডায় থাকছে বাণিজ্য সহ আঞ্চলিক নানা ইস্যু। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইস্তাম্বুলে পাকিস্তান আফগানিস্তান বৈঠক। সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে আলোচনা। সমঝোতা না হলে ফের সংঘাত শুরুর হুমকি ইসলামাবাদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে প্রয়োজনে কাতারের সেনাবাহিনীও অংশ নেবে বলে ইঙ্গিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন নিয়ে আলোচনার পর একথা জানান তিনি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনার পর ইসরায়েল জানায়, শান্তিরক্ষী বাহিনী এমন দেশ দিয়েই গঠিত হবে যাদের নিয়ে ইসরায়েল স্বস্তি বোধ করে। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 6 জন আহত হয়েছেন। গাজায় নুসেইরাত শরণার্থী শিবিরে গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন আহত হয়েছেন। তেল আবিবের দাবি, ওই গাড়িতে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এক সদস্য ছিলেন। এদিকে মধ্য গাজায় নেতজারিম করিডোরের কাছে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করেছে সিভিল ডিফেন্স। পরে তাকে আল আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়। এদিকে অক্টোবর মাসে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে 86টি আক্রমণের ঘটনা নথিভুক্ত করেছে জাতিসংঘ। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এসব হামলায় ইসরায়েলি সেনারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। হামলার মূল উদ্দেশ্য ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বিতাড়িত করা, যাতে দখল সহজ হয়। এদিকে গাজার শান্তি প্রক্রিয়ার মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাজ দাবি করেন, এখনও হামাসের 60% সুড়ঙ্গ অবশিষ্ট রয়েছে। তিনি বলেন, টানেল ধ্বংস ও হামাসকে নিরস্ত্র করাই ইসরায়েলের মূল লক্ষ্য। এটি তাদের নৈতিক ও নিরাপত্তাগত দায়িত্ব বলে মন্তব্য করেন কাজ। এই প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় চিকিৎসা সহায়তা জোরদার করেছে। কেরিম শালম সীমান্ত দিয়ে 238টি প্যালেট ওষুধ ও সরঞ্জাম প্রবেশ করানো হয়েছে, যার মধ্যে ছিল ইনসুলিন, কলেরা কিট ও জরুরি চিকিৎসা সামগ্রী। সংস্থাটি জানায়, গাজার স্বাস্থ্য খাতের সহায়তা এখনও প্রয়োজনের তুলনায় খুবই অল্প। এদিকে দোহায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় গাজা যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি ও আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা হয়। ট্রাম্প জানান, তারা একসঙ্গে টেকসই শান্তির লক্ষ্যে কাজ করছেন। একই সঙ্গে গাজায় স্থায়ী শান্তি নিশ্চিত করতে প্রয়োজনে কাতার বাহিনীও এতে অংশ নেবে বলে ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, গাজায় বহুজাতিক নিরাপত্তা বাহিনী গঠনে জাতিসংঘের প্রস্তাব বা আন্তর্জাতিক অনুমোদনের প্রয়োজন হতে পারে। রুবিওর সঙ্গে আলোচনা শেষে ইসরায়েলি কর্মকর্তারা জানান, শান্তিরক্ষী বাহিনী এমন দেশ দিয়ে গঠিত হবে যাদের নিয়ে ইসরায়েল স্বস্তি বোধ করে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর পশ্চিমা নজরদারির মেয়াদ শেষ হয়েছে। ইরান, রাশিয়া আর চীন মিলে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA-কে যৌথ চিঠি দিয়েছে। এতে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 রেজুলেশন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এছাড়া আঞ্চলিক উত্তেজনার পেছনে ইরান জড়িত এমন অভিযোগ উড়িয়ে দিয়ে জাতিসংঘে তেহরান পাল্টা অভিযোগ করেছে, পশ্চিম এশিয়ার সংঘাতের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে বারবার চেষ্টা চালিয়েছে পশ্চিমারা, আর সে লক্ষ্য পূরণে 2015 সালের 20 জুলাই পাশ করা হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর রেজুলেশন। 2016 সালের 18 অক্টোবর থেকে কার্যকর হয় এই আইন। এই রেজুলেশনের মেয়াদ 10 বছর থাকায় চলতি মাসের 18 তারিখে শেষ হয় সময়কাল। এরই পরিপ্রেক্ষিতে ইরান, রাশিয়া আর চীন মিলে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA-কে যৌথ চিঠি দিয়েছে। এতে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর রেজুলেশন আনুষ্ঠানিকভাবে শেষ। তাই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রিপোর্ট করার আর কোনো আইনগত ভিত্তি নেই জাতিসংঘ কিংবা IAEA-র। এ নিয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, ইউরোপীয় দেশগুলোর স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা চালুর চেষ্টা বেআইনি ও অবৈধ। এমন পরিস্থিতির মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাল্টাপাল্টি উত্তেজনা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। তেহরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না ইরান। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, পশ্চিম এশিয়ায় সংকটের মূল কারণ মার্কিন সামরিক উপস্থিতি।
নাদিম মারজান, সময় সংবাদ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে ৪৭তম আসিয়ান সম্মেলন। এবারের সম্মেলনের মূল আলোচ্য বিষয়ে বহুপাক্ষিক বাণিজ্য, নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব এবং কার্বন নিঃসরণ শূন্য নামিয়ে আনার লক্ষ্যে যৌথ কৌশল নির্ধারণ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। ৪৭তম আসিয়ান সম্মেলন বর্তমানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কনভেনশন সেন্টারে বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা রোববার ২৬ অক্টোবর থেকে শুরু হয়ে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। এই ৩ দিনের সম্মেলনে আসিয়ানের ১০ সদস্য দেশের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান এবং ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় ৩০ জনেরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিচ্ছেন। সকালে সম্মেলনের উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ান চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম। তার স্বাগত বক্তব্যে এই বছরের থিম অন্তর্ভুক্তি এবং স্থায়িত্ব অনুসারে একটি আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আসিয়ান ঐক্য গঠনের জন্য মালয়েশিয়ার আকাঙ্ক্ষা তুলে ধরেন। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি যোগ দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পূর্ব তিমুরকে আসিয়ানের পূর্ণ সদস্য হিসেবে স্বাগত জানানো। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল থাইল্যান্ড কম্বোডিয়া শান্তি চুক্তির স্বাক্ষর অনুষ্ঠান, যা আনোয়ার ইব্রাহিম এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই সম্পন্ন হবে। এছাড়া প্রধান আলোচ্য যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে মিয়ানমারের ৫ দফা ঐক্যমতের বাস্তবায়ন পর্যালোচনা, বাণিজ্য শুল্ক হ্রাস, আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং ফিলিস্তিন ইস্যুসহ বৈশ্বিক মানবিক সংকট। অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও ইউরোপীয় ইউনিয়নের সাথে ম্যাক্রো অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সহযোগিতা নিয়ে আলোচনা। এছাড়াও ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো নতুন সেক্টরাল ডায়ালগ পার্টনারদের সাথে অর্থনৈতিক সম্পর্ক গভীর করা। সামগ্রিকভাবে এই সম্মেলনে নেতারা আঞ্চলিক সংহতি, এরপর অর্থনৈতিক স্থিতিশীলতা, মিয়ানমার সংকট, দক্ষিণ চীন সাগর বিরোধ এবং টেকসই উন্নয়নের মতো বিষয়গুলোতে একটি সম্মিলিত ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করার চেষ্টা করবেন। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। আফগানিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি টিকিয়ে রাখার আলোচনা ব্যর্থ হলে আবারও সংঘাত শুরুর হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তুরস্কের ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের কর্মকর্তাদের বৈঠকের আগে এই কথা বলেন তিনি। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় হওয়া যুদ্ধবিরতির পর শনিবার শুরু হয় এই প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা, যা রোববার পর্যন্ত চলবে। আফগানিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন উপপররাষ্ট্রমন্ত্রী হাজি নাজিব, তবে পাকিস্তান তাদের প্রতিনিধির পরিচয় প্রকাশ করেনি। বিশ্লেষকদের মতে ইস্তাম্বুল বৈঠকে গোয়েন্দা তথ্য বিনিময়ের প্রক্রিয়াই আলোচনার মূল বিষয় হবে। যুক্তরাষ্ট্র একটি বানোয়াট যুদ্ধে জড়াতে চাইছে বলে মন্তব্য করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটিতে স্থল অভিযান চালানোর ট্রাম্পের হুমকির পর এই কথা বলেন তিনি। এদিকে ভেনেজুয়েলার অভ্যন্তরে কোকেইন তৈরির প্রতিষ্ঠানের ওপর ট্রাম্পের হামলা চালানোর পরিকল্পনা রয়েছে বলে মার্কিন গণমাধ্যম সিএনএনকে জানিয়েছেন ৩ মার্কিন কর্মকর্তা। মাদক চোরাচালানের অভিযোগে ভূমধ্যসাগরে ভেনেজুয়েলার নৌকার ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন নৌবাহিনী। একই অভিযোগে দেশটিতে স্থল অভিযানেরও হুমকি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে চটেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে মাদুরো বলেন, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার সঙ্গে বানোয়াট একটি যুদ্ধে জড়াতে চাইছে। ভেনেজুয়েলার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরি কিংবা যুক্তরাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র তাক করার মতো অভিযোগ আনার সুযোগ নেই। তাই মিথ্যে জেনেও দেশটির বিরুদ্ধে মাদক উৎপাদন ও চোরাচালানের অভিযোগ এনেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানান মাদুরো। এই দেশে কোকা পাতা ও কোকেইন উৎপাদন করা হয় না। আমার এবং আমাদের দেশের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা অশ্লীল, অসঙ্গত, মিথ্যা ও অবাস্তব। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে কোকেন উৎপাদন কেন্দ্র ও মাদক পাচার রুটে হামলার পরিকল্পনা বিবেচনা করছেন বলে সিএনএনকে জানান ৩ মার্কিন কর্মকর্তা। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তারা। এছাড়াও স্থানীয় সময় শুক্রবার সমরমন্ত্রী পিট হেগসেথ
সমেত ইউরোপে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর সবচেয়ে উন্নত বিমানবাহী রণতরীকে ভূমধ্যসাগরীয় অঞ্চলে পাঠানোর নির্দেশ দেন, যা বড় ধরনের সামরিক উত্তেজনার ইঙ্গিত দেয়। অবশ্য কর্মকর্তারা জানান, ট্রাম্প এখনও কূটনৈতিক পথ বাদ দেননি। গণমাধ্যম বলছে, ভেনেজুয়েলা কোকেনের বড় উৎস না হলেও ট্রাম্প প্রশাসন মাদুরোকে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিমের সঙ্গে তার চমৎকার সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। ট্রাম্প নিরস্ত্রীকরণের দাবি না তুললে বৈঠকের বিষয়ে ইতিবাচক সাড়া দেবেন বলে জানিয়েছেন কিম। এদিকে এপেক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের সফরকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। দক্ষিণ কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করতে শুল্ক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র $350 বিলিয়ন আগাম বিনিয়োগের দাবি করেছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। অ্যাপেক সম্মেলন ঘিরে মার্কিন প্রেসিডেন্টের সফরকে কেন্দ্র করে স্থানীয় সময় শনিবার রাজধানী সিউলে বিক্ষোভ সমাবেশ করেন 1000-এর বেশি মানুষ। এ সময় নো ট্রাম্প প্লাকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায় তাদের। প্রদর্শন করা হয় ট্রাম্পের ব্যঙ্গচিত্র সম্বলিত পুতুলও। বিক্ষোভকারীদের অভিযোগ, শুল্ক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র $350 বিলিয়ন আগাম বিনিয়োগের দাবি করে দক্ষিণ কোরিয়ার উপর চাপ সৃষ্টি করছে। এ সময় ট্রাম্পের উপর ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বিক্ষোভকারীদের। যে সময় আমাদের নিজের আর্থিক খাতের ব্যবস্থাপনায় মনোযোগ দেওয়া উচিত, সে মুহূর্তে যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে ডাকাতের মতো আচরণ করছে, যা অযৌক্তিক। দেশটিতে $350 বিলিয়ন আগাম বিনিয়োগ মূলত আমাদের বৈদেশিক রিজার্ভের 80% কাছাকাছি। আমি বিশ্বাস করে দক্ষিণ কোরিয়া এটা প্রত্যাখ্যান করবে। এর আগে গত 30 জুলাই ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার পণ্যের আমদানি শুল্ক 15% নামাতে রাজি হয়েছে, যেখানে সিউলকে $350 বিলিয়ন বিনিয়োগের শর্ত জুড়ে দেয়া হয়েছিল। তবে দুই দেশ এখনও বিনিয়োগের বিস্তারিত শর্তে সম্মত হতে না পারায় গাড়ি খাতে মার্কিন শুল্ক এখনও বহাল রয়েছে। এমন অবস্থায় আগামী 29 অক্টোবর প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। এদিকে এশিয়া সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিমের সঙ্গে তার চমৎকার সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। বৈঠকের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন কিম জং উনও। সম্প্রতি তিনি জানান, অযৌক্তিকভাবে নিরস্ত্রীকরণের দাবি না তুললে তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে রাজি। এর আগে 2019 সালে প্রথম মেয়াদে ক্ষমতায় এসে উত্তর কোরিয়ায় প্রবেশ করে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কিমের সঙ্গে করমর্দন করে ইতিহাস গড়েছিলেন ট্রাম্প। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে পার্টি চলাকালে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 11 জন। স্থানীয় সময় শনিবার পার্টি চলাকালে এলো পাতাড়ি গুলি চালায় বন্দুকধারী। আতঙ্ক ছড়িয়ে পড়লে জীবন বাঁচাতে দিক বিদিক ছুটতে থাকেন বহু মানুষ। পরে সেখান থেকে 13 জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছুই জানা না গেলেও পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা নিরাপত্তা বাহিনীর। বর্তমানে সেখানে আর কোনো হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। EDF Aluminium, redefine possibilities. নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের আগাম ভোট স্থানীয় সময় শনিবার থেকে শুরু হয়েছে। এই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে লড়ছেন জোহরান মামদানি। সর্বশেষ জরিপে এগিয়ে রয়েছেন 34 বছর বয়সী এই প্রার্থী। তার পক্ষে মত দিয়েছেন 47% ভোটার। 34 বছর বয়সী তরুণ জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন। বর্তমানে নিউ ইয়র্ক স্টেট আইনসভারও একজন নির্বাচিত সদস্য তিনি। গত জুনে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে অভাবনীয় জয় পান মামদানি। অথচ তাকে বহিরাগত বলেও আক্রমণ করছে প্রতিপক্ষ। সর্বশেষ জরিপে মামদানির পক্ষে সমর্থন জানিয়েছেন 47% ভোটার। স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর পক্ষে রয়েছেন 28%, আর রিপাবলিকান প্রার্থী স্লাউরের পক্ষে মত দিয়েছেন মাত্র 18%। একই জরিপে দেখা গেছে প্রায় 2/3 ভোটারের কাছে জীবনযাত্রার খরচ ছিল প্রধান উদ্বেগের বিষয়। পাশাপাশি জননিরাপত্তা এবং সাশ্রয়ী আবাসন নিয়েও ভোটারদের চিন্তা রয়েছে।
জোহরান মামদানি মূলত জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। মেয়র নির্বাচিত হলে নিউ ইয়র্ক সিটির ২০ লাখ বাসিন্দার জন্য বাড়ি ভাড়া নির্ধারণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই তরুণ মেয়র প্রার্থী। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে শুক্রবার হাকিম জেফ্রিসের কাছ থেকে বহুল প্রতীক্ষিত দলীয় সমর্থন পেয়েছেন মামদানি। পাশাপাশি নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ও স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্সও তাকে সমর্থন দিয়েছেন। তবে শীর্ষ ডেমোক্রেটিক নেতা চাক শুমার সমর্থন দেননি ফিলিস্তিনপন্থী মামদানিকে। বর্ণবাদ আক্রমণ তোয়াক্কা না করে প্রচার চালিয়ে যাচ্ছেন তরুণ জোহরান মামদানি। তিনি বিজয়ী হলে নিউ ইয়র্ক সিটির জীবনযাত্রা আরও সহজ হবে বলে মনে করছেন তার সমর্থকরা। শেখ সাদি মারজান, সময় সংবাদ। এদিকে নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে নিয়ে ইসলাম বিদ্বেষী মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে যুক্তরাষ্ট্র জুড়ে। 9/11 নিয়ে ব্যক্তিগত আক্রমণ করায় শহরের আরেক মেয়র পদপ্রার্থী অ্যান্ড্রু কুমোকে তুলোধুনো করেছেন মামদানি। স্থানীয় সময় শুক্রবার ব্রাঙ্কোসে জোহরান বলেন, ইসলাম বিষয়ে বিরোধীরা ঘৃণাকে সামনে এনে নিউ ইয়র্কে বসবাসরত প্রায় 10 লাখ মুসলিমের আবেগে আঘাত করছে। এদিকে তীব্র সমালোচনার মুখে কুমো জানান, নিউ ইয়র্কে ইসলাম ভীতির কোনো জায়গা নেই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বড় প্রভাব ফেলেছিল 2001 সালের 9/11-এর সন্ত্রাসী হামলা, ছড়িয়েছিল ইসলাম ভীতি। সেই ইসলাম ভীতির আবহে ধীরে ধীরে রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেন নিউ ইয়র্কের মুসলিমরা। তাদের এই সাফল্যের সবচেয়ে উজ্জ্বল প্রতিফলন ডেমোক্রেট মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। তবে তিনিও সম্প্রতি বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। শুক্রবার ব্রোঙ্কস এলাকার একটি মসজিদের বাইরে দাঁড়িয়ে বিরোধীদের সমালোচনা করেন জোহরান। তার আবেগঘন বক্তব্যে উঠে আসে ইসলাম ভীতির বিষয়টি। প্রত্যেক মুসলমানের স্বপ্ন কেবল এই যেন তার সঙ্গে অন্য নিউ ইয়র্কারের মতোই আচরণ করা হয়। এখনো এই শহরে কিছু ঘৃণা এমন আছে যা সহনীয় বলে ধরা হয়। ইসলাম ভীতি কোনো অপরাধ হিসেবে দেখা হয় না। কেউ আমাদের মসজিদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিতে পারে আর জানে কোনো নিন্দা আসবে না। এই শহরের নির্বাচিত কর্মকর্তারা আমাদের দেশান্তরের আহ্বান জানিয়ে টি শার্ট বিক্রি করতে পারেন কোনো জবাবদিহির ভয় ছাড়াই। আর এই নিষ্ক্রিয়তার ফল ভয়াবহ। এই শহরে 10 লাখেরও বেশি মুসলমান বাস করেন, অথচ সবাইকে এমনভাবে অনুভব করানো হয় যেন তারা নিজেদের ঘরেই অতিথি। তিনি আরো বলেন, রাজনীতিতে প্রথম প্রবেশের সময় তাকে পরামর্শ দেয়া হয়েছিল নিজের ধর্মীয় পরিচয় গোপন রাখতে। মামদানি বলেন, এগুলোই সেই শিক্ষা যা বহু মুসলিম নিউ ইয়র্কবাসীকে বারবার দেয়া হয়েছে। 9/11-এর ছায়ায় বড় হতে হতে আমি জানি এই শহরে সন্দেহের বাতাসে বেঁচে থাকার মানে কি। আমি কখনো ভুলবো না সেই তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টি, যেভাবে আমার নাম মুহাম্মদ হয়ে যেত বা শহরে ফেরার পর বিমানবন্দরের কাজ ঘেরা জিজ্ঞাসাবাদ কক্ষে আমাকে প্রশ্ন করা হতো, আমি কি শহরটাকে আক্রমণ করার পরিকল্পনা করেছি। এর আগে তার প্রধান প্রতিদ্বন্দ্বী নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে জড়িয়ে একটি অনুষ্ঠানে প্রশ্ন করেন এক রেডিও সঞ্চালক। ওই সঞ্চালক বলেন, আরেকটি 9/11 হামলা হলে জোহরান উল্লাস করবেন। তার কথা শুনে কুমো হেসে ওঠেন। যদিও ব্যাপক সমালোচনার মুখে কুমো জানান, ওই রেডিও সঞ্চালকের কথায় গুরুত্ব দেননি তিনি। জানান, নিউ ইয়র্কে ইসলাম ভীতির কোনো স্থান নেই। নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচন হতে যাচ্ছে আগামী 4 নভেম্বর। নির্বাচনের আগে মামদানিকে লক্ষ্য করে যে ব্যক্তিগত আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে 2028 সালের নির্বাচনে আবারও প্রেসিডেন্ট পদে লড়ার সম্ভাবনা বিষয়ে কথা বলেন তিনি। জানান, তিনি এখনও থামেননি এবং একদিন একজন নারী হোয়াইট হাউসে পৌঁছাবেন। তিনি আরও বলেন, জনসেবায় তার জীবনের মূল চালিকা শক্তি এবং সেই দায়িত্ববোধ থেকেই তিনি ভবিষ্যতের পরিকল্পনা করছেন। 2024 সালে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের পর ফের নির্বাচনের বিষয়ে এটি তার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর আরও 10% শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্টারিও প্রদেশের একটি শুল্ক বিরোধী বিজ্ঞাপনে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের ছবি ব্যবহার করায় এই প্রতিক্রিয়ামূলক শুল্কারোপের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই বিজ্ঞাপনকে প্রতারণামূলক আখ্যা দিয়ে বলেন, এটি যুক্তরাষ্ট্র বিরোধী শত্রুতামূলক কাজ। বর্তমানে যুক্তরাষ্ট্র কানাডার পণ্যে 35% পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যদিও কিছু খাত মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় ছাড় পেয়েছে। নতুন সিদ্ধান্তে গাড়ি ও ধাতব পণ্যে 25 থেকে 50% পর্যন্ত কর বহাল রেখে এর ওপর আরও 10% শুল্ক বাড়ানো হবে।
জর্জিয়ায় ইউরেনিয়াম কেনার চেষ্টা করার সময় 3 চীনা নাগরিককে আটক করেছে দেশটির নিরাপত্তা সংস্থা। অবৈধভাবে 2 কিলোগ্রাম ইউরেনিয়াম কেনার সময় রাজধানী থেকে তাদের আটক করা হয়। রাশিয়া হয়ে চীনে পারমাণবিক উপাদানটি পাচার করার পরিকল্পনা করেছিলেন তারা। ভিসা বিধি লঙ্ঘন করে জর্জিয়া অবস্থানরত এক চীনা নাগরিক দেশ জুড়ে ইউরেনিয়াম অনুসন্ধানে কয়েকজন বিশেষজ্ঞকে নিয়ে আসেন বলে জানা যায়। বাকি সদস্যরা চীন থেকে পুরো পরিকল্পনা পরিচালনা করছিলেন। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন। ভূমধ্য সাগরে শক্তি সঞ্চার করছে মৌসুমি ঝড় মেলিসা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে দ্রুত ঝড়টি হারিকেনে রূপ নিতে পারে। জ্যামাইকার দিকে ধীরে ধীরে এগোতে থাকা এই ঝড়কে ঘিরে জারি করা হয়েছে হারিকেন সতর্কতা। কর্তৃপক্ষ জানিয়েছে হারিকেন মেলিসার প্রভাবে জ্যামাইকার বিভিন্ন এলাকায় 20 থেকে 30 ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা ভয়াবহ বন্যা ও ভূমিধস ডেকে আনতে পারে। শনিবার সকালে ঝড়টির সর্বোচ্চ স্থায়ী বেগ ছিল ঘন্টায় 110 কিলোমিটার। রোববার নাগাদ এটি একটি শক্তিশালী হারিকেনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে বিদ্যুৎ বিভ্রাট, যোগাযোগ বিচ্ছিন্নতা ও রাস্তা অচল হয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে পুরো জ্যামাইকায়। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। দেখছেন আন্তর্জাতিক সময়। ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পরিষেবা চালুর বিষয়ে মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হাই কমিশন। এতে বলা হয়, নভেম্বরের শেষ দিকে দেশটিতে চালু হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের অ্যাপ পোস্টাল ভোট বিডি। এর মাধ্যমে প্রবাসীদের অনলাইনে রেজিস্ট্রেশন করে ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে হাই কমিশন। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই উদ্যোগ ঘিরে প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস ও আগ্রহ। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের পাশাপাশি প্রবাসেও শুরু হয়েছে নানা প্রস্তুতি। বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে চালু হচ্ছে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পরিষেবা। এরই ধারাবাহিকতায় মালদ্বীপে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হাই কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নভেম্বরের শেষ দিকে দেশটিতে চালু হবে নির্বাচন কমিশনের অ্যাপ পোস্টাল ভোট বিডি, যার মাধ্যমে প্রবাসীরা অনলাইনে রেজিস্ট্রেশন করে ভোটার হতে পারবেন। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই ভোটার নিবন্ধন কার্যক্রম ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও বেশ আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক পরামর্শমূলক সভা, যেখানে অনিবন্ধিত প্রবাসীদের দ্রুত নিবন্ধন সম্পন্নের আহ্বান জানানো হয়। অনেক লোক আছে আইডি কার্ড এখনো সংশোধন করে নাই বা আইডি কার্ড বানায় নাই। আমরা সবাই আইডি কার্ডটা যদি এখন করে ফেলি, দেখা গেছে আমরা এই অ্যাপের মাধ্যমে আমরা অনলাইন হয়ে প্রবাস থেকে ভোট দিতে পারবো। আসন্ন নির্বাচনে প্রবাসীরা দেশে না গিয়ে মালদ্বীপ থেকে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এর জন্য সকল প্রবাসীকে আউট অফ কান্ট্রি ভোটিং এর রেজিস্ট্রেশন করতে হবে, যা শিগগিরই মালদ্বীপে চালু হচ্ছে বলে জানায় বাংলাদেশ হাই কমিশন। সরকার ইতিমধ্যেই জাতীয় পরিচয়পত্রের যে কার্যক্রমটি রয়েছে সেটি বিভিন্ন দেশের আমাদের যে বাংলাদেশি মিশন রয়েছে সেখানে কিন্তু সম্প্রসারণ করছে। এর আওতায় আমরা আশা করছি খুব শীঘ্রই মালদ্বীপে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম আমরা শুরু করতে পারবো। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন এ আশায় অধীর অপেক্ষায় রয়েছেন মালদ্বীপে বসবাসরত লাখো প্রবাসী বাংলাদেশি। সময় সংবাদ, মালদ্বীপ। আয়ারল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন দেশটির বামপন্থী রাজনীতিক ক্যাথরিন কনলি। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে 63.4% ভোট পেয়ে জয়ী হন তিনি। 68 বছর বয়সী কনলি ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচক এবং দীর্ঘদিনের স্বাধীন সংসদ সদস্য। প্রচারের শুরুতে তেমন পরিচিত না হলেও তরুণ ভোটারদের সমর্থনে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তিনি। গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের অবস্থানের সমালোচনা এবং ইউরোপীয় ইউনিয়নের সামরিক ব্যয়ের বিরোধিতা করে কনলি নিজেকে আলাদা করেছেন। তিনি সংসদে অন্যতম দৃঢ় ফিলিস্তিনপন্থী কণ্ঠ হিসেবেও পরিচিত। নির্বাচনে বিরোধী দলীয় নেতা হিদার হামফ্রিসের প্রাপ্ত ভোট ছিল 29.5%। Congratulations to President-elect Catherine on an outstanding honor that has been bestowed upon her. থাইল্যান্ডের সাবেক রানী সিরিকিত মারা গেছেন। শুক্রবার রাতে ব্যাংককের একটি হাসপাতালে 93 বছর বয়সী এই প্রেসিডেন্টের মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। দীর্ঘ 6 দশকের বেশি সময় ধরে থাইল্যান্ডের রানী ছিলেন সিরিকিত।
আভিজাত্য, ফ্যাশন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে থাইল্যান্ডকে পরিচিত করেছিলেন তিনি। তার মৃত্যুতে দেশ জুড়ে শোকের আবহ। শোক বার্তা জানিয়েছেন প্রতিবেশী দেশ মালয়েশিয়া সহ আন্তর্জাতিক মহল। থাইল্যান্ডের রাজ পরিবারের ইতিহাসে রাজমাতা সিরিকেদ এক বিশেষ নাম। ফ্যাশনের বিশ্বমঞ্চে নজর কাড়া ব্যক্তিত্ব যেমন ছিলেন, তেমনি গ্রামীণ উন্নয়নের কর্মসূচিতে ছিলেন নিবেদিত মুখ। শুক্রবার স্থানীয় সময় রাতে দীর্ঘ জীবনের অবসান ঘটে সিরিকেদের। রাজপরিবার জানায় রানী সিরিকেদ 2019 সাল থেকে শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। চলতি মাসে তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। মৃত্যুর সময় তার বয়স ছিল 93 বছর। দীর্ঘ 6 দশকের বেশি সময় ধরে থাইল্যান্ডের রানী ছিলেন সিরিকেদ। তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রাজা ভূমিবল আদুলাদেজের স্ত্রী। 2016 সালে রাজা ভূমিবল মারা যান। এরপর সিংহাসনে বসেন তাদের ছেলে মহা ওয়াজিরালঙ্কর। 2012 সালে স্ট্রোকের পর রানী জনসম্মুখে খুবই কম দেখা দিতেন। তার মৃত্যুতে দেশ জুড়ে শোকের আবহ। তাকে শ্রদ্ধা জানাতে ব্যাংককের হাসপাতালে রাজভক্তরা কালো পোশাকে ভিড় করেন। আমার বন্ধু আমাকে খবরটি সম্পর্কে জানায় এবং তাৎক্ষণিক আমি এখানে আসি। আমরা শোকাহত। আমি যখন জানতে পারলাম তখন আমার পৃথিবী থেমে গেল। সিরিকেতের মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। থাই জনগণের প্রতি সংহতি জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। শিউলি রোজা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। দেখছেন আন্তর্জাতিক সময়। হ্যালোইন উদযাপন করছে কসোভোর ভাল্লুকেরা। শুনতে একটু অবাক লাগলেও দেশটির প্রিস্টিনা অভয়ারণ্যে ভাল্লুকদের জন্য এই বিচিত্রধর্মী আয়োজন, যেখানে উদযাপনের অংশ হিসেবে ভাল্লুকের জন্য খোদাই করা কুমড়া সহ একটি মৌসুমী ভোজের আয়োজন করেছে কর্তৃপক্ষ। প্রাণীগুলোকে সক্রিয় রাখতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অভয়ারণ্যটির মুখপাত্র। চারিদিকে সবুজ বেষ্টিত বনাঞ্চল, তার মধ্যে নির্ভরভাবে খেলা করছে ভাল্লুক। এটি মূলত কসোভো সরকার ও দেশটির প্রাণী কল্যাণ সংস্থা ফোরপজ এর যৌথ উদ্যোগে গড়ে ওঠা একটি অভয়ারণ্য। এই প্রিস্টিনা ভাল্লুক অভয়ারণ্যে হ্যালোইন যেন কিছুটা আগেই এসেছে। ভাল্লুকের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ, যেখানে পরিবেশন করা হয় বাদাম ছিটানো বিভিন্ন আকৃতি দিয়ে খোদাই করা কুমড়া। ভাল্লুকরাও যেন উৎসবের আমেজ আঁচ করতে পেরেছে। তাই তো অন্যান্য দিনের তুলনায় খেলাধুলায় বেশি মত্ত হয়ে উঠেছে ইমা, ওস্কার, রনো, 3 ভাই বোন। 2014 সালে ভাল্লুকগুলো উদ্ধার করে এই অভয়ারণ্যে আনা হয়েছিল। কসোভোর দুর্গম অ্যাকার্স্ট পর্বতমালায় জন্ম নেওয়া এই 3 ভাই বোনকে মাত্র 1 মাস বয়সে উদ্ধার করে ফোরপজ নামের সংস্থাটি। মূলত 2টি পরিবার ভাল্লুক শাবকগুলো কিনে বাসায় পালন করছে জানতে পেরে সংস্থাটি এটাতে হস্তক্ষেপ করে এবং অভয়ারণ্যে নিয়ে যায়। স্থানীয় সময় শুক্রবার ভাল্লুকগুলোকে দেখতে যান দর্শনার্থীরা। এ সময় আপেল আর গাজরের পুরভরা কুমড়ো খাওয়া নিয়ে বেশ ব্যস্ত থাকতে দেখা যায় প্রাণীগুলোকে। এখন শরৎকাল, বাদাম ও কুমড়ার মৌসুম। হ্যালোইন উৎসব উদযাপনের অংশ হিসেবে খাবারে বৈচিত্র্য আনতে কুমড়ায় বিভিন্ন ধরনের খোদাই করছে। এটা তাদের আকৃষ্ট করবে। আমি এখানে প্রথমবারের মতো এসেছি। আমার সঙ্গে কয়েকজন বন্ধুও এসেছে। ওরা অনেকদিন ধরেই এখানকার কথা বলছিল। অবশেষে ভাল্লুকগুলোকে নিজ চোখে দেখতে পেরে খুবই ভালো লাগছে। প্রিস্টিনার কাছে ম্রামোরের বনাঞ্চলে অবস্থিত এই অভয়ারণ্যটি 2013 সালে চালু হয়। এটা প্রায় 16 হেক্টর জুড়ে বিস্তৃত। কসোভো ও আলবেনিয়ার বন্দিদশা থেকে উদ্ধার হওয়া অন্তত 19টি বাদামি রঙের ভাল্লুক এখানে অবাধে বিচরণ করছে। নাসরিন রুমি, সময় সংবাদ। বিশ্বকাপ খেলতে ভারতে অবস্থান করা অস্ট্রেলিয়ার 2 নারী ক্রিকেটারের যৌন হয়রানির শিকার হয়েছেন। গেল বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ইন্দোরের টিম হোটেল থেকে একটি ক্যাফেতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। বাইকে এক ব্যক্তি প্রকাশ্যে 2 নারী ক্রিকেটারের শ্লীলতাহানি করে। পরে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি ইন্দোর পুলিশের। বিশাখাপত্তমে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের টিম হোটেলে ইঁদুরকাণ্ড বেশ আলোচিত সামাজিক মাধ্যমে। সেই রেশ না কাটতেই সামনে এলো নতুন ঘটনা। বিশ্বকাপ জুড়ে ব্যাট বলে দাপট দেখানো সাউদার্ন স্টার্সের 2 সদস্য শিকার হয়েছেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির।
এ ঘটনা গেল সপ্তাহের। আগের রাতেই হোলকার স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে তুলে নেয় দাপুটে এক জয়। পুলিশ ও দলের নিরাপত্তা কর্মকর্তাদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের ইন্দোরের রিং রোডের একটি ক্যাফে থেকে টিম হোটেলে ফিরছিলেন দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার। এ সময় মোটরসাইকেলে এক ব্যক্তি তাদের পিছু নেয় এবং এক খেলোয়াড়কে অশালীনভাবে স্পর্শ করে দ্রুত পালিয়ে যায়। দুই নারী ক্রিকেটার সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্সকে বিষয়টি অবহিত করেন। স্থানীয় নিরাপত্তা টিমের সঙ্গে যোগাযোগ করে তিনি দ্রুত সাহায্যের ব্যবস্থাও করেন। পরে ইন্দোরের MIG থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সিমন্স। সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্রা দুই ক্রিকেটারের বক্তব্য নেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে এবং ভারতীয় দণ্ডবিধির 2 ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অস্ট্রেলিয়া নারী দলের নিরাপত্তা কর্মকর্তারা অভিযোগ দায়ের করেছেন যে দলের 2 সদস্য অনুপযুক্ত আচরণের সম্মুখীন হয়েছেন। ভারতীয় ফৌজদারি আইনের ধারা অনুসারে একটি FIR নথিভুক্ত করা হয়েছে এবং একটি কৌশলগত অভিযানের মাধ্যমে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে BCCI। এটা খুবই দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনা দেশের সুনাম নষ্ট করে। অপরাধীকে দ্রুত গ্রেপ্তারে রাজ্য পুলিশের পদক্ষেপের জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিন। এ ঘটনা সামনে আসার পর অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন দলকে আশ্বস্ত করেছে সর্বোচ্চ সহায়তার। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনও নিন্দা জানিয়েছে। একই সঙ্গে অনেকেই তাদের উদ্বেগের কথা জানান। প্রশ্ন তুলেছেন ভারতে নারীদের নিরাপত্তা নিয়েও। বিরোধীরা ধুয়ে দিচ্ছেন মোদী সরকারকে। অস্ট্রেলিয়া নারী দল গেল 17 অক্টোবর থেকে ইন্দোরে অবস্থান করছে। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা খেলেছে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ। আগামী 30 অক্টোবর মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। রোনালদোর পর এবার ভারতে আসা হচ্ছে না লিওনেল মেসির। নভেম্বর উইন্ডোতে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের কেরালায় এসে একটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও AFA জানিয়েছে মেসির এই ম্যাচ খেলবে লুয়ান্ডায় অ্যাঙ্গোলার বিপক্ষে। কদিন আগে ভারত এসে ম্যাচ খেলতে রাজি হননি ক্রিস্টিয়ানো রোনালদো, এবার লিওনেল মেসি। দুজনের প্রেক্ষাপট ভিন্ন হলেও ভারতীয় সমর্থকদের জন্য কষ্টের জায়গা কিন্তু একই, তা হলো মাঠে বসে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারের খেলা দেখতে না পারা। নভেম্বর উইন্ডোতে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল একটি প্রীতি ম্যাচ খেলবে কেরালা এসে। এই ঘোষণা বেশ আগেই দিয়েছিল কেরালা প্রশাসন। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানও কার্যক্রম গুছিয়ে এনেছিল মেলাদুর। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন স্পষ্ট করেছে এই উইন্ডোতে ভারত নয়, তারা ম্যাচ খেলবে লুয়ান্ডা গিয়ে। লিওনেল স্ক্যালোনির নেতৃত্বে আর্জেন্টিনা ফুটবল দল নভেম্বরে স্পেন ভ্রমণ করবে। এরপর লুয়ান্ডা গিয়ে অ্যাঙ্গোলার বিপক্ষে একমাত্র ফিফা ফ্রেন্ডলিতে মুখোমুখি হবে। AFA এমন ঘোষণার পর অবশ্য হাল ছাড়ছে না কেরালা। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দাবি করছে আর্জেন্টিনা ভারত আসার বিষয়টি বাতিল করেনি, বরং তা স্থগিত হয়েছে। এই বছর সম্ভব না হলেও পরের বছর মার্চ উইন্ডোতে বিশ্বকাপ জয়ীদের ভারত আনার প্রত্যাশা তাদের। ফিফার অনুমতি পেতে বিলম্ব হওয়ায় নভেম্বরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ভারতে আসছে না। AFA বিষয়টি আমাদের নিশ্চিত করেছে। আমরা আশা করছি কেরালায় ম্যাচটি পরের ফিফা উইন্ডোতে আয়োজন করার। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এর আগে কেরালা প্রশাসন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান একসঙ্গে ঘোষণা দেয় 17 নভেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এসে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে অস্ট্রেলিয়া। আর্জেন্টিনার মতো সকারুজও তাদের ভেন্যু ঘোষণা করেছে নভেম্বর উইন্ডোর, সেখানে নেই ভারতের নাম। ফুটবল অস্ট্রেলিয়া ঘোষণা করছে যে আসছে নভেম্বর ফিফা উইন্ডোতে সকারুজ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবে এবং সেখানে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার বিপক্ষে 2 ম্যাচ খেলবে। ভারত প্রত্যাশা করছে 2026-এ আর্জেন্টিনা আসবে কেরালায়, কিন্তু এটা এক অর্থে প্রায় অসম্ভব। কারণ এই সময়ে বিশ্ব চ্যাম্পিয়নদের কাতারে স্পেনের বিপক্ষে ফিনালিজেমায় মুখোমুখি হওয়ার কথা রয়েছে। SM ইকবাল, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ ইমন আপনাকে। সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।